প্রিয় দর্শক শ্রোতা, আজ রোববার জুন 14, 2026 লস এঞ্জেলেস থেকে প্রবাস ভয়েস প্রযোজিত আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুজিব সিদ্দিকী, আজকের সঞ্চালক। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভারত ও বাংলাদেশের বিদেশ নীতি। আলোচনায় রয়েছেন আমাদের প্রিয় ইসলাম মাসুদ, উনি লেখক এবং গীতিকার, এবং আমাদের সাথে সংযুক্ত রয়েছেন ঢাকা থেকে আমাদের এডিটর সাহেব জনাব মকবুল হোসেন। মাসুদ ভাই, আজকের সূচনা তো শুনলেন। আহ, আমি একটু জিনিস শুরু করতেছি এভাবে। আমাদের হাই কমিশনার সাহেব এসছেন ভারতের, উনি আসার পরে যে বক্তব্যটা রেখেছেন এটা নিয়ে আলোচনার ঝড় উঠেছে দেশে। উনি বলতে চাচ্ছেন যে একই আকাশ, একই বাতাস এবং একই টিম হবে, এই টাইপের একটা ওনার ইচ্ছা প্রকাশ করেছেন। এ ব্যাপারে আপনি, আপনার মতামতটা কি? উনি যে বক্তব্য রাখছে, আমি এই মুহূর্তে ইন ডিটেলস আমার কাছে ইয়েটা নেই, তবে আমি আহ, অবগত হয়েছি আছি আর কি, যে উনি এই ধরনের বক্তব্য রাখছে। কিন্তু তাতে এগুলোতে আহ ভীতি সঞ্চার উম, হচ্ছে বাংলাদেশের মানুষের মাঝে বিরাট ভাবে, যে এই যে আমাদের রংপুরের ওইদিকে আহ ওরা ভারতরা এই যে যেভাবে শুভেন্দুই বলছে, আরো কিছু কিছু নেতারা, কংগ্রেসের একজন বলছে কি যেন নামটা আমার মনে থাকে। তো তারা বলছে যে আমরা এই বাংলা তো আমাদেরই ছিল, আমরা একসাথে আবার সব নিয়ে ই করবো। আর কেউ বলছে যে ওই যে করিডোরটা, চিকেন নেকটা বড় করার দরকার, তাই রংপুরের ওই দিকের কিছু অংশ আমরা কেটে নেব, এবং নানান রকম পদ্ধতি নানান রকম ভাবে হইতে পারে, এইভাবে কর। তা আমাদের বর্তমান মুহূর্তে এত ভীতি সঞ্চয় জমছে মানুষের ভিতরে, ভারত তারপরেও বাংলাদেশের সরকারি ভাবে কোনো উদ্যোগ নেই, কোনো পদক্ষেপ নেই। এই যে এইসব কথাবার্তা, তো অনেক সময় যে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে না, এটা তো অফিসিয়ালি বলা হয়নি, এগুলো আমরা অনেকেই অনেক কথা বলে, আমাদের দেশেও তো দু একজন ও চিকেন নেক বন্ধ করে দেব আমরা যদি এ হয়। তো এগুলো তো অফিসিয়ালি কোনো কথা না, কিন্তু ওই জন্যই সে বলছে। কিন্তু এটা স্বরাষ্ট্রমন্ত্রী চরম অপরাধমূলক কথাবার্তা, তার দায়িত্বহীন কথাবার্তা। কারণ আমাদের দেশে যদি আমরা সরকারি ভাবে আমরা কোনো মন্ত্রী মিনিস্টার ভারতের বিরুদ্ধে কোনো কথা বলছি, বলিনি, কেউ কখনো কিছু বলেনি। যদি রাস্তার ঘাটের লোকে বলে থাকে সেটা সে আলাদা জিনিস, বা সোশ্যাল মিডিয়ার কিছু লোক বলে থাকে সেটা আলাদা জিনিস। কিন্তু ভারতে তো তা না। একজন কংগ্রেস নেতা বলতেছে, পশ্চিমবঙ্গের নতুন সরকার শুভেন্দু এসে বলতেছে, উড়িয়ে দিলে তো হয় না। আমাদের সমস্যা হয়ে গেছে যে বাংলাদেশের ভিতরে আছে দালাল গুলো, এই দালাল গুলো চোখের সামনে দেখার পরও একটা কথা নেই। এটা খুব দুঃখজনক। এই কারণেই আহ আমাদের দরকার, বিশেষ করে এখন দেখাও যাচ্ছে প্রতিদিন। এই যে গতকালকে বোধহয় জামালপুরে বোধহয় এক ট্রাক এক দুই ট্রাক লোকরে আহ ভিতরে ঢুকানোর চেষ্টা করেছিল, করার পরে ওই টাইমটাতে বর্ডারে লাইট অফ করে দেয়। তখন আমাদের বর্ডার গার্ডরা বুঝতে পারে একটা কিছু সামথিং গোয়িং টু হ্যাপেন। তখন ওরা আবার সতর্ক হয়ে একবার সমস্ত দলবদ্ধ ভাবে ওই কাছে পাহারা দেয়। তো ওইটা আর বানচাল হয়ে যায়। যশোরের এই বেনাপুল বর্ডারে মনে হয় আরো কয়েকটা পথ আছে, ওরা চেষ্টা করেছে, কিছু লোক পাঠিয়েও দেশে, প্রায় 8-10 ফ্যামিলি। তো এইভাবে শুরু হলে, আর ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে আমাদের হাতে কোনো অস্ত্র থাক আর না থাক, এই যে পাবলিক লুঙ্গি পরে কাঁসা মেরে মানে এই যে লাঠি সোটা নিয়ে বর্ডারের কাছে যে এরকমই করতেছে, আহ ভয়ানক ব্যাপার।
ওরা যদি গুলি টুলি করে আমাদের তো বিরাট ক্ষতি হবে, বিরাট ভাবে একটা মানুষ মারা যাবে, অনেকেই হবে। এই নিয়ে উত্তেজনা বাড়তেই থাকবে। তা আমি এই কারণেই মনে করি যে সরকারের ভীষণ ভাবে এখন উচিত পদক্ষেপ নেওয়া, তাদের সাথে কথাবার্তা বলা। আমরা তো বলছি না যে তাদের যুদ্ধ বাধায় দাও তাদের সাথে, বা তাদের অস্ত্র নিয়ে নেমে পড়ো, বা বর্ডার গার্ডদের আমাদের বলার দরকার বলে না যে ওদেরও মারতে থাকো। এরকম উস্কানিমূলক কথাবার্তা তো আমাদের দিতে হবে না, কিন্তু সরকার তো তাদের সাথে মিউচুয়ালি কথাবার্তা হবে যে আপনারা যে এই পুশব্যাক করতেছেন, আমাদের আমাদের ওই বর্ডার এলাকার লোকরা, কৃষক শ্রমিক এবং লোকজন লাঠি সোঁটা নিয়ে বর্ডারে যেয়ে দাঁড়াচ্ছে। ভয়ানক ব্যাপার, যে কোনো সময় একটা কিছু লোক মারাও যাইতে পারে। ক্ষতিটা কাদের? তা সরকারের একটু টনক নড়া উচিত এই নিয়ে। তো এইটাই আমি আপনি আরো কিছু ওনার যে বলেন। ওনার যে বক্তব্যটা হাই কমিশনার সাহেব দিয়েছেন, এটা স্বাভাবিক পরিস্থিতিতে এটা খুবই সুন্দর একটা কথা যে দুইটা দেশ মিলেমিশে একটা এশিয়ান শক্তিতে পরিণত হবে। এটাতে একটা বিউটিফুল মেসেজ আছে, কিন্তু আমার ইঙ্গিতও আছে একটা। কিন্তু এটা এটা যদি এমন একটা পরিস্থিতি হতো, যেমন মনে করেন ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে কথা হচ্ছে, তাইলে ঠিক ছিল। এখন ইরান এবং ইসরায়েল যদি বলে যে আমরা দুইটা দেশ এক করে ফেলবো, একই বাতাস একই অমুক, এই সময়টা আমাদের জন্য ঠিক হয় নাই ওনার এই কথাটা। যেহেতু বিশেষ করে ওখানকার রাজনৈতিক মহল, সাংবাদিক মহল, পুশব্যাক ইত্যাদি বা পুশ আপ, এই সমস্ত সিচুয়েশন যদি দেখি আমরা, তখন নিঃসন্দেহে বলা যায় যে আমাদের সম্পর্কটা বর্তমানে ভালো যাচ্ছে না। এবং এটা রিপেয়ার করার আগে এই ধরনের একটা মনোবাসনা, ওনাদের ইঙ্গিতপূর্ণ তথ্য যে রংপুরকে নিয়ে নেওয়া, চট্টগ্রামের কে আলাদা করে ফেলা এবং নানা রকমের পরিকল্পনা, ওনাদের বিশেষ করে সিকিউরিটি অ্যানালিস্ট বা সিকিউরিটি কন্ট্রিবিউটর যিনি ছিলেন, ওনার বইতে উনি লিখেছেন কিভাবে রংপুরকে দখল করতে হবে বা কিভাবে এটা পাওয়া যেতে পারে। এসব কিছু মিলিয়ে ওনার যে কমেন্টটা, এটা বাংলাদেশের লোকজন যে অস্বস্তিতে ভুগেছে, এটা আমি মনে করি যে খুবই ন্যায্য। এবং এটার জন্য এটা একমাত্র সুন্দর একটা পরিস্থিতি হতে পারে যদি আমাদের কোনো সাংবাদিক ওনার সাথে ওয়ান অন ওয়ান বসে এটার ক্লারিফিকেশন নিতে পারে। ইফ ইউ ক্যান ক্লারিফাই যে উনি একই আকাশ বলতে উনি কি মিন করেছেন, একই বাতাস বলতে কি মিন করেছেন, এক্স্যাক্টলি দুইটা দেশের একটা ক্রিকেট টিম হবে কেন, এটা এটা আপনি কি বোঝাতে চাচ্ছেন, বা অখণ্ড ভারতের ব্যাপারে আপনার বক্তব্য কি, এই জাতীয় প্রশ্নগুলো যদি কোনো সাংবাদিক করতে পারতো এবং উনি যদি সেগুলোর জবাব দিতেন, তাইলে আমরা বুঝতে পারতাম উনি কি জন্য, কি পরিবেশ, কি পরিস্থিতিতে উনি কথাগুলো বলেছেন। তাইলে আমাদের উত্তেজনাটা কমে যেত। এনিওয়ে, এখন আপনাকে আরেকটা প্রসঙ্গে জিজ্ঞেস করি, ভারত আসলে আমাদের কাছ থেকে চাচ্ছেটা কি? ওরা ওরা নিজেরাই জানে না যে আমরা চাচ্ছে কি। এখন ওরা আমাদেরকে পলিটিক্যালি একটা প্রেসারে রাখতে চাচ্ছে। বিশেষ করে ওই পারে আছে আওয়ামী লীগের সমস্ত গ্রুপগুলো। ওরা চাচ্ছে যে ভারত আমাদেরকে একটা চাপের ভিতরে রেখে, যাতে বিশেষ করে বিএনপি সরকার কুক্ষিগত করে তাদের ভিতরে রেখে একটা চাপ সৃষ্টি করে ভয় দেখিয়ে তা আওয়ামী লীগের সুবিধাগুলো অর্জন করা যায় কিনা। প্রকৃতপক্ষে আমি এখনো বিশ্বাস করি যে বাংলাদেশের উপরে মানে সামরিক ভাবে হস্তক্ষেপ করার মতন পরিস্থিতি এখনো নেই। ভারত সেটা বোধহয় করবে না, কিন্তু এক ধরনের চাপ সৃষ্টি করতেছে নানান ভাবে, যাতে আমরা একটু জড়সড় থাকি। আর ওদিকে তো একটা গ্রুপ আছে ফ্যাসিস্ট সরকারের হোল ফ্যামিলি মেম্বার ওখানে, তারা একটা ষড়যন্ত্র করতেছে আমাদেরকে করার জন্য, এই যে লোকজন পাঠাবে। অনুমানিক ওনারা কি হাজার দুই তিনেক হতে পারে নাকি আরো বেশি হবে?
পাঠা লোক পাঠানো এ পর্যন্ত না, যারা আমাদের দেশের থেকে যারা ওখানে গিয়েছেন, ওখানে ভারতে বসবাস করছেন। হাজার খানিক হবে হয়তো। ওকে, বলেন। মন্ত্রী টন্ত্রী তো অনেক। তো এদের একটা বড় ষড়যন্ত্র সবসময় চলতেছে, কিভাবে কি করা যায়, হচ্ছেও কাজ। এই যে আমাদের সরকার, বর্তমান সরকার, ওদের কথা অনুযায়ী, স্কেজুয়াল অনুযায়ী আম, কাজকর্ম হচ্ছে। যেমন ইসলামী ব্যাংকে আবার সেই সব লোকগুলোর পুনর্বাসন করা হয়েছে, যাতে এস আলমকে সেভ করা যায়, আবার আনা যায়। কেননা এস আলমের যে টাকার প্রতি যে লালসা, সে এত টাকা তো সে যেভাবে হোক জীবন মরণ দিয়েও যেভাবে হোক ওগুলো সব সেভ করবে। রিসেন্টলি আবার আম, কিছু আনিসুল হক, যে আনিসুল হক মানে মন্ত্রী ছিল, যে ইয়ে, আইন মন্ত্রী ছিল, তারপরে এইটাকে আমাদের দরবেশ শেখ সালমান রহমান, ওনাকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। এখন সব মিলিয়ে ওরা এখন বিএনপির মাধ্যম দিয়ে ফেরত আসার চেষ্টা করতেছে। এটা এটা অবশ্য ভারতের সাথে কোনো না, কিন্তু এর সাথেও লিঙ্ক আছে। এরা এখন বাইরে আসার পরে সব সময় ওদের সাথে হাসিনা প্লাস ওই সব মন্ত্রীদের সাথে ষড়যন্ত্র চলতেছে। একটা সুবিধা হয়ে গেছে এখন আরো আওয়ামী লীগের কিছু লোক বাইরে আসাতে। তো উম, আমার মনে হয় যে সালমান এফ রহমান এবং আনিসুল হক সাহেবের ওনাদের রিলিজ হয়েছে কবে ওনারা? সপ্তাহ দুই আগে, 2-3 সপ্তাহ হয়ে গেল। তারপরেই এই যে আহ, ভারত থেকে শুভেন্দু এত পাচ্ছে কি করে, এত শক্তি পাচ্ছে কি করে, বিশেষ করে আহ কাশ্মীরে বোধহয় আর একজন ইন্ডিয়ান লিডার, কি নামটা মনে নেই, নু বলছে যে আমরা সব ওখানে বের করে দেবো এদেরকে। তো অফিসিয়ালি বলা হচ্ছে, অথচ আমাদের দেশের সরকার একেবারেই কোনো চুপচাপ। একটা হাইপোথেটিক্যাল একটা জিনিস জিজ্ঞেস করি আপনাকে। ধরে নিচ্ছি যে আমরা আওয়ামী লীগের একটা সার্টেন পার্সেন্টেজ হয়তো তাদের নিজেদের আত্মরক্ষার জন্য ভারতের যে কোনো পদক্ষেপের সাথে হয়তো রাজি হইতেও পারে। যদি ধরেন ওনারা কোনো কারণে রংপুর দখল, কথার কথা বলছি, রংপুর দখল করতে চায়, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ দলের বেশিরভাগ লোকের সহযোগিতা ভারত সরকার পাবে, নাকি ওই ব্যাপারে কোন রকমের কোনো সহযোগিতা আওয়ামী লীগের থেকে পাবে না? আওয়ামী লীগের মোস্টলি আওয়ামী লীগের নেতারা ওদের এ ব্যাপারে সহযোগিতা করবে এবং সমর্থন পাবে। কারণ আছে, আওয়ামী লীগ সবসময়ই তো ভারতের আহ একেবারে চাটুকার, একটু নোংরা ভাষায় বলতে হবে, সারা জীবনই। এবং আগে তো ছিলই, এখন দ্বিতীয়ত যোগ হয়েছে তাদের অস্তিত্ব। তারা তো ফিরে আসতে পারতেছে না দেশে। এখন যদি ভারত দিয়ে বাংলাদেশের সাথে একটু সংঘর্ষ বাঁধাতে পারে, অথবা ভারত যে জিনিসটা করতে চাচ্ছে, ভারত বোধহয় তাদেরকে টোপ দিচ্ছে যে ওকে, তোমরা আমাদের সাথে একত্রতা ঘোষণা করো, আমরা যাতে বাংলাদেশের এইসব ওই পার্টটা নিয়ে নিতে পারি। সেক্ষেত্রে এরকম, যেমন ধরেন আম, অনেকে মানুষ আছে যে পার্সোনালি একটা লোককে বলে যে আমি এত কোটি টাকা দেবো, তুমি আমার সমর্থন দাও, বা তোমারে এই তুমি এখন তো ব্ল্যাকমেলিং আর কি, যে তুমি তো এই পরিস্থিতিতে আছো, এই পরিস্থিতির মোকাবেলা আমরা করে দেবো, সমাধান করে দেবো, তোমরা আমাদেরকে মেন্টাল বা নানান রকম ডিপ্লোম্যাটিক ওয়েতে দেশের সাথে লোকের মানুষের সাথে সংযোগ করে আমাদের এই কাজটা করে দাও। এরকম একটা প্ল্যান প্রোগ্রাম ওরা যে নিচ্ছে না তা না। এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থন পাবে, আমার তো মনে হয় সম্পূর্ণ ভালো পাবে। পাকিস্তান যেভাবে ভাগ হলো, এদের পশ্চিমাদের আগ্রাসন এবং আমাদের উপর অত্যাচার, এটার ফলশ্রুতিতে পাকিস্তান ভাগ হলো, এবং এইটার উপরে ভারত নিশ্চয়ই তাদের কিছু সুযোগ সুবিধা নিয়েছে, অনেক কিছু হয়তো ভবিষ্যতে নেবে এরকম পরিকল্পনা থাকতে পারে। তো সে জায়গায় আপনি কি, আপনি যেভাবে বললেন যে
ওদের বর্তমানে যেহেতু তারা চাপের ভিতরে আছে, আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ, তারা হয়তো এই জাতীয় একটা ভারতীয় পরিকল্পনার সাথে সংযুক্ত হতেও পারে। যদি সেটা হয়, তাহলে বাংলাদেশ সরকার বা বিএনপি সরকারের কি করা উচিত? এটা কি প্রোটেক্ট করার দরকার আছে নাকি করার দরকার নাই? না হলে তো দেশের সার্বভৌমত্ব তো বিলীন হয়ে গেল মনে হচ্ছে। অ্যাবসলুটলি পদক্ষেপ নেওয়ার দরকার আছে। এই সরকার না নিলে আমরা নেব কি করে? সাধারণ মানুষ তো ওই যে বর্ডারে লাঠি সোঁটা নিয়ে ছবি বোধহয় দেখছেন, লাঠি সোঁটা নিয়ে মাঠে নেমে গেছে। এ কোনো ভালো পদ্ধতি না তো। ওই যে আমি আগেই বললাম যে এটা রিস্ক আছে, লাইফ রিস্ক আছে। সরকার যদি পদক্ষেপ নিত যে ডিপ্লোম্যাটিক ওয়েতে, তারপরে প্র্যাকটিক্যালে কিছু যুক্তি তর্কের ভিতর দিয়ে যে না এইভাবে এইভাবে এইটা করো, আমার কোনো আপত্তি নেই। প্রত্যেক দেশেরই আমাদের কোনো আপত্তি থাকার কথা না। প্রত্যেক দেশেরই নেইবার দেশগুলোতে ভালো চুক্তি হয়, আলোচনা হয়, কথাবার্তা হয়। কিন্তু সত্যি কথা বলতে কি, এ পর্যন্ত আমাদের সংসদের লোকরা এই ব্যাপারগুলো নিয়ে একটা ইস্যু তৈরি করে যে আমরা যে একটা পদক্ষেপ নেব, এরকম ধরনের কোনো আলোচনাই হয়নি। প্রধানমন্ত্রীও কথা বলে না, কেউ কোনো কথা বলে না, বরং উল্টা পাল্টা কথাবার্তা। যেমন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যে বর্ডার কিলিং কাকে বলা হবে, উনি নতুন ভাবে বললেন যে বর্ডার কিলিং ওইভাবে হবে। আমি উদাহরণ দিই, জার্মানে বিভিন্ন দেশ সিরিয়ার থেকে যখন ওই নৌকা, বড় বড় নৌকায় বোট, ওই যে রিস্কি বোট গুলোতে মানুষজন এসে বর্ডারে আসতে লাগলো, স্পেনে আসছিল, তারপর অন্যান্য দেশগুলো, ইউরোপিয়ান দেশগুলোতে, ওই সিরিয়া থেকে, তারপরে লেবানন থেকে। তো ওদেরকে ওই দেশের জলসীমায় আসার সাথে সাথে ওরা কিন্তু কোস্টগার্ড গুলো ধরতে পারে, দেখতে পারে, বুঝতে পারে। তাহলে তো গুলি করে মেরে ফেলার কথা ছিল ওদেরকে। না, ওদেরকে তা গুলি করে না, ওদেরকে বরং আরো প্রোটেক্ট করে, একটা বাচ্চা কাচ্চা যেন মারা না যায়, কেউ যেন মারা না যায়, ওরা এগিয়ে যেয়ে ওদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে ওদের শিপে তুলে নিয়ে আসে, বর্ডারে নিয়ে এসে তারপরে জেলে রাখে বা যেভাবে হোক ওদের বিচার আচার হবে। এইটাই নিয়ম। স্বরাষ্ট্রমন্ত্রী কি বললো এটা, যে বর্ডার কিলিং হইতে পারে যদি এই ধরনের হয়, এটা ওদের ব্যাপার। যে কোনো একটা কথা। তাহলে তো সারা পৃথিবীতে বর্ডার এই ধরনের এদেশেও ঘটতেছে। মেক্সিকান বর্ডার দিয়ে, আমাদের মেক্সিকান বর্ডার দিয়েই তো আরিজোনার এই যে এই বর্ডারের কথা জানেন, যেটা ওই যে রকি পয়েন্টে যেতে হয়। আমি আর আমার ছেলে কিছুদিন আগে গেছিলাম। তো ওই বর্ডার দেখেই আমার আজ তখন মনে পড়লো যে অনেক লোক এই বর্ডারে গুলি খেয়ে মারা গেছে ওই টাইমে। সেটা হচ্ছে অনেক আগের কথা। পরবর্তীতে টোটালি কাউকে মারা যাবে না। এবং এই যে কিছু লোক মারা গেছিল মাঝে মধ্যে, এ নিয়ে বিচার আচার পর্যন্ত হয়েছে, কেস হয়েছে। তবে যারা কিছু ওই ট্রাকের ভিতরে আলু পটল নিয়ে আসে বা পেঁয়াজ নিয়ে আসে, তার ভিতরে লুকিয়ে আসছে যে কিছু লোক মারা গেছে, মানে নিঃশ্বাস নিতে পারিনি অথবা কোনোভাবে রিস্ক নিয়ে যে। তো মূল জিনিসটা আমি বলতে চাচ্ছি, বর্ডারে কেউ অবৈধ পদচারণ করলেই তারে গুলি করা হবে এমন কোনো ইন্টারন্যাশনাল পলিসি না, নেই, কোনো কথা নেই। যেটা স্বরাষ্ট্রমন্ত্রী একটা টোটালি উল্টা খারাপ হচ্ছে এই বলার কারণে, তাহলে ভারতের বর্ডার গার্ড গুলো তো সাহস পাবে যে ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন এইসব কথা বলছে, অসুবিধা কি, আমরা মারতে থাকি, আমরা এই করতে একটা ত্রাস সৃষ্টি করি, এগুলো তো আরো সমর্থন পাচ্ছে তারা। তা আমাদের অবশ্যই সরকারের থেকে পদক্ষেপ বিরাট ভাবে নেওয়া উচিত। আরেকটা কথা এসছে যে উনি এখনো ওনার ক্রিডেন্সিয়াল প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করেন নাই। আমি বলছি যে হাই কমিশনার সাহেব, যতক্ষণ পর্যন্ত ওনার ক্রিডেন্সিয়াল হস্তান্তর করে নাই এবং বাংলাদেশের প্রেসিডেন্ট সেটা গ্রহণ করেন নাই, ততক্ষণ পর্যন্ত অফিসিয়ালি হি ইজ নট এ রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া। কিন্তু ওনাকে রিসিভ করার জন্য
আমাদের চিফ প্রোটোকল অফিসার গেছে, এটা বলছে আউট অফ নর্ম, এটা নিয়মের পর্যায়ে পড়ে না, নিয়ম ভেঙে করা হয়েছে। সো প্রোটোকল অফিসার কেন গেল এটা নিয়ে অনেক কথা আসছে এবং অনেকে অনেক রকমের আলাপ আলোচনা করতেছে। আপনার মতামত কি, যদি কোনো কিছু বলতে চান এই ব্যাপারে? এই ব্যাপারে আমি মতামত দিতে চাচ্ছি না। এখন ধরুন, যদি কোনো কারণে ভারত এটা চায় যে পরিস্থিতি অস্থিতিশীল করবে এবং ওনাদের যতক্ষণ পর্যন্ত উগ্রবাদী সরকার ক্ষমতায় আছে ভারতে, এর মধ্যেই তারা কোনো কিছু এটা করে ফেলবে, কারণ সরকার পরিবর্তন হলে হয়তো তাদের লং টার্ম প্ল্যান গুলা ইমপ্লিমেন্ট করতে পারবে না, এরকম চিন্তায় যদি একটা কুইক প্ল্যানিং এর ভিতর দিয়ে আমাদের পরিস্থিতি অকার্যকর করে এবং ওনাদের যা করার কিছু সহযোগিতা নিয়ে যদি করতে চায়, স্বাভাবিক জনগণ তো এটাকে বাধা দিতে পারবে না আমাদের সামরিক বাহিনীর সহযোগিতা ছাড়া। আপনি কি মনে করেন যে সামরিক বাহিনী ভারতকে পাল্টা জবাব দেওয়ার জন্য তৈরি আছে, অ্যাটলিস্ট মানসিকভাবে? হ্যাঁ, না, যে কোনো দেশেরই সামরিক বাহিনী তার নিজের অস্তিত্ব, নিজের দেশের গৌরব বজায় রাখার জন্য বা তার তার নিজস্ব অস্তিত্ব বজায় রাখার জন্য সবসময় প্রস্তুত থাকে। এর জন্যই সামরিক বাহিনী। এখন সেই ভূমিকা রাখবে, এটা ঠিক যে আর্মি যদি এমন অবস্থা এসে দাঁড়ায়, এমনকি সরকার যদি কোনো পদক্ষেপ নাও নিতে চায়, যদি দেখা যায় যে বর্ডার কিলিং এইভাবে হচ্ছে, দুই 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 সীমানার দুই পক্ষে বিরাট ভাবে মারামারি হচ্ছে, তা সেখানে আমাদের বর্ডার গার্ডের হেল্প দরকার, তো সেখানে আর্মি আমাদের সপক্ষে থাকবে, এটা স্বাভাবিক কথা। তাছাড়া উপায়ও নেই তো। এই তো আর্মি যাই হোক, এই যে আমাদের যে 24-এ গণ অভ্যুত্থানটা হয়ে গেল, আর্মির কিন্তু মৃদু সমর্থন ছিল। আমি একটা ছোট্ট গল্প করি। ওই ওই দিন, যেদিন, কারণ ওই যে আর্মির সমর্থনের কথা বললেন, তা সেইটি আমি আহ বলছি। 24 তারিখে যেদিন 5ই আগস্ট, রাত্রে রাত্রেই হাসিনা যে চলে যাচ্ছে, পাবলিশড হয়নি কোনো কিছু, কিন্তু এর ভিতরেই আমি জানতে পারছিলাম। একটা ঘটনা হয়েছে যে আমার বন্ধুর জামাই, তো উনি ট্রেনিং এ আসছিল, তো এখানে আমার কাছে ছিল ওই দুই তিন রাত ওই টাইমটা। তো রাত্রে ওদের একটা আইডি আছে, আইডি দিয়ে খোঁজ নিতে পারে কি অবস্থা আর্মিদের। তো ওই আর্মি প্রধান দরবার বলে, ওরা দরবার করছে, ওটা সে দেখতে পাচ্ছে, সে সমস্ত কিছু জানতে পারছে। তো আমার এসে বলছে, আঙ্কেল এই ঘটনা, এই আর্মিরা কেউ সহযোগিতা করতে চাচ্ছে না এই এই আন্দোলনে। পুলিশরা যেখানে যেখানে এত মানুষ মেরে ফেলছে, আর এরা জনগণের পাশেই থাকবে, অতএব উপায়ও নেই, কোনো কু হবে না। এবং সেনাপ্রধান ইচ্ছা করলেও আর হবে না। পরে তাই দেখলাম যে ওরা হাসিনা পলাই যেতে হলো, মানে চলে যেতে হলো। তো সবকিছু মিলায় আমি খেয়াল করছি যে আর্মিদের মেজরিটি, মানে ওই ওই থেকে দেখলাম যে ওই দরবারে যখন সমর্থন দিইনি, সেখানে এটা আমাদের ওয়াকারুজ্জামান উনি পারেনি। তো আর্মিদের বেশিরভাগ আমাদের স্বদেশ প্রেম দা আছে, এবং আমি মনে করি তাদের সহযোগিতা পাওয়া যাবে, বিরাট ভাবে পাওয়া যাবে। ওকে, আজ এ পর্যন্তই। আমরা আবার আমাদের অন্য একটা এপিসোড নিয়ে আগামী সপ্তাহে আপনাদের সাথে বসবো। জনাব এম ইসলাম মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের প্রিয় মকবুল হোসেন ভাইকে ধন্যবাদ। সুধী দর্শক, আপনাদের সাথে আবার কখনো মিলবো। এ পর্যন্ত ভালো থাকবেন। মুজিব ভাই, আপনাকেও ধন্যবাদ, এবং যারা অন্যান্য যারা আমাদের এই অনুষ্ঠান শুনবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।